ইডি দপ্তরে আজকে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু সেই 1 ফেব্রুয়ারির ঘটনা আপনাদের মনে থাকবে। বালিগঞ্জের কাকুলিয়াতে গুলি চলেছিল, বোমাবাজি হয়েছিল। সেই ঘটনার পর থেকে কিন্তু ফেসবুক লাইভে দেখা গেলেও এই সোনা পাপ্পুর হদিশ কলকাতা পুলিশ করতে পারেনি। এরপরে 1 এপ্রিলে সেই ঘটনা, যেখানে ইডি পৌঁছে যায় তার বালিগঞ্জে ফার্ন রোডের বাড়িতে এবং সেখানে তল্লাশি চালানো হয়। প্রচুর সম্পত্তি সংক্রান্ত কাগজ পাওয়া যায়, বন্দুক পর্যন্ত উদ্ধার হয়, কিন্তু তারপরও সোনা পাপ্পুর হদিশ কিন্তু ইডিও পায়নি। আর এবার একেবারে সশরীরে সিজো কমপ্লেক্সে এসে পৌঁছে গেলেন সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যাকে বারবার সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে লাইভে এসে তিনি নিজের বক্তব্য রেখেছেন, অথচ না কলকাতা পুলিশ না ইডির আধিকারিকরা কেউ তার টিকি পর্যন্ত ছুঁতে পারেনি, আজকে হঠাৎ সোনা পাপ্পু সশরীরে ইডি দপ্তরে এসে হাজির হলেন। দেখো, একের পর এক নোটিশ দেওয়া হয়েছিল তাকে, কমপক্ষে 4টি নোটিশ তাকে ইস্যু করা হয়েছিল, কিন্তু সেই নোটিশেও পেলেও সে হাজিরা দেয়নি। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। যে ইসিআইআর করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলা করেছে, সেই ইসিআইআর করার পেছনে কারণ কি? 4টি এফআইআর তাদের কাছে আসে। প্রথম এফআইআর রামপুরহাট থানার, দ্বিতীয় গড়িয়াহাট থানার, তৃতীয় কসবা থানার এবং চতুর্থ রবীন্দ্র সরোবর থানার। এই 4টি এফআইআরকে তারা দেখে তারা ইসিআইআর করে, অর্থাৎ তারা নিজেদের মতন কেস রেজিস্টার করে। এবং সেটা করার পরে তারা যেটা প্রাথমিকভাবে অনুমান করছিলেন যে বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে বা ক্ষমতার প্রয়োগ করে বা পুলিশের ভয় দেখিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে জমি নিয়ে নেওয়া হচ্ছিল এবং সাধারণ মানুষ তারা তাদের নিজেদের যে ন্যায্য মূল্য পাওয়ার কথা জমির বদলে সেটা তো পায়নি, বরঞ্চ তাদেরকে ভয় দেখিয়ে নেওয়া হচ্ছিল। এবং যার নেপথ্যে এই বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু, এমনটাই মনে করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার কারণ কি? তারা আদালতে যে তথ্য বিশ্বজিৎ পোদ্দারের বিষয়ে দিয়েছে সেই বিষয়টা তোমাকে জানাবো। আদালত কক্ষে যে লিখিত নথি ইডির তরফ থেকে প্রাথমিক ফাইন্ডিংসে তারা যেটা দিয়েছিলেন, সেখানে স্পষ্টত বলা আছে বিশ্বজিৎ পোদ্দার ইজ এ হ্যাবিচুয়াল অফেন্ডার ইনভলভ ইন মাল্টিপল কেসেস ইনক্লুডিং অ্যাটেম্পট টু মার্ডার, রাইটিং, ক্রিমিনাল কনস্পিরেসি, আর্মস অ্যাক্ট ভায়োলেশন। এবং তার সাথে সাথে তাদের এটাও বক্তব্য যে বিভিন্ন বিজনেসম্যান এবং কনস্ট্রাকশনের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে যোগ করে একটি সিন্ডিকেট অপারেশন সে চালাতো, এবং তারা যেটাকে বলছেন ক্রিমিনাল সিন্ডিকেট। এবং এই যে ক্রিমিনাল সিন্ডিকেটের যেটা তারা চালাতেন, সেই বিষয়টার পেছনে কারা কারা ছিল? জয় এসকামদার, যার অফিস থেকে আরম্ভ করে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল আমরা জানি, সেখান থেকে টাকা উদ্ধার হয়েছিল আমরা জানি। এবং তার পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য প্রমাণ সংগ্রহ করে জয় এসকামদারের বিষয়ে তথ্য জানতে পেরেছিল ইডি, সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে শান্তনু সিনহা বিশ্বাস, যে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গেও বেশ কিছু তথ্য পাওয়া যায়, যে তার জমি নেওয়া থেকে আরম্ভ করে ফ্ল্যাট নেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যে ক্ষমতার, সেই যে কলকাতা পুলিশের একজন অফিসার, সেটা কিভাবে সে সেই ক্ষমতা সে প্রয়োগ করেছে সেই বিষয়টা আদালতে জানানো হয়। কিন্তু এই সমস্ত কিছু কোথা থেকে শুরু হলো? বিশ্বজিৎ পোদ্দার কলকাতার মোস্ট ওয়ান্টেড, যে তুমি আমাদের সঙ্গে থাকো আবির। পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড সোনা পাপ্পু আজকে সশরীরে সিজো কমপ্লেক্সে এসে পৌঁছে গেলেন। শুধু তাই নয়, তিনি দাবি করছেন তিনি সম্পূর্ণ নির্দোষ। শান্তনুকে তিনি চেনেন, জয়েশ কামদার তার বন্ধু, কিন্তু কোনো ব্যবসায়িক লেনদেন তার সঙ্গে ছিল না। মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হচ্ছে। কলকাতার মোস্ট ওয়ান্টেড সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার, আমরা সরাসরি দেখছি বিশ্বজিৎ পোদ্দার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসের সামনে। আপনাকে কলকাতা পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছে, আপনার বিরুদ্ধে আর্মসের অভিযোগ, বোমাবাজির অভিযোগ। আপনি আজকে ইডির দপ্তরে, এর আগে শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? আমি আগেও বলেছি আমি কোনো বোমাবাজি, কোনো কাকুলিয়া কেসে জড়িত ছিলাম না। সেদিন আমি পুজোতে বসেছিলাম, আমার ওয়াইফ লাইভ ছাড়ছিল, এখনও তাই আমি বলছি আমি কোনো বোমাবাজি, কোনো ঝামেলার মামলা। আপনাকে পুলিশ খুঁজে পেয়েছিল? মানে না, আমি ঘরেই ছিলাম, পুলিশ আমাকে 1-2বার এসেছিল ঘরে, আমি বাইরে বেরোইনি। আমরা দেখেছি যে আপনি সোশ্যাল মিডিয়াতে একের পর এক বার্তা দিচ্ছিলেন, কিভাবে এই জমিগুলো একের পর এক অ্যাকোয়ার করা হতো, শান্তনু সিনহা বিশ্বাস কিভাবে জড়িত? এমনি কোনো জমি আমি কারোর কোনোদিনই অ্যাকোয়ার করিনি। আজ পর্যন্ত আমার নামে কোনো কমপ্লেন নেই, কোনো জমি দুর্নীতির সঙ্গে আমি যুক্ত না। আর শান্তনুবাবুর কথা বলছি, শান্তনুবাবুকে আমি কোনোদিনই নিজে সামনাসামনি দেখিনি, কথাও জীবনে কোনোদিন আমার সঙ্গে শান্তনুবাবুর কোনো কথা হয়নি। আজকে আপনাকে বারবার করে ইডি ডেকেছে, কলকাতা পুলিশ ডেকেছে, আপনি হাজিরা দেননি, কোথায় ছিলেন এতদিন? আমি নিজের বাড়িতে ছিলাম, অফিসে ছিলাম। আমি কোনো রাজনীতির নেতা না, আমি কোনো পোর্টফোলিও হোল্ডার না, তো আমাকে মিথ্যা ভাসানো হয়েছে। আপনি যে দলের কথা বারবার বলছিলেন, সেই দলের সঙ্গে যোগাযোগ ছিল আপনার এতদিন? আমি তো এমন কোনো বড় পোস্ট হোল্ড করতাম না, তো
যোগাযোগ মানে নর্মালি যারা মানে খুব বড় পোস্ট হোল্ডারের সঙ্গে কোনোদিন যোগাযোগ আজকে যদি ইডি গ্রেপ্তার করে কি করবেন? আইনের রাস্তায় যদি গ্রেপ্তার করে সারেন্ডার করছেন? স্যালেন্ডার আমি তো কোনো দোষ করিনি যে স্যালেন্ডার করছি, আমি যাচ্ছি দেখা করতে যাচ্ছি, ওনারা কি বলে দেখি তারপর। আমরা দেখতে পাচ্ছি বিশ্বজিৎ পোদ্দার সোনা পাপ্পু তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে, এবং এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে যে তিনি রয়েছেন তাকে স্পষ্টত আমরা দেখছি যে তিনি নিজে কিন্তু এখানে একটা আর্মস পাওয়া গেছে আপনার বাড়ি থেকে, সেটা সম্বন্ধে আমি এখন কিছু জানি না। উনি আমি জেনেছি পাওয়া গেছে, কিন্তু আমি ব্যাপারে এখনো শিওর কিছু বলতে পারছি। আমরা সারেন্ডার করছেন? স্যালেন্ডার না, আমি দেখা করতে যাচ্ছি, আমাকে চিঠি দিয়ে দেখা করতে বলেছিল, আমি দেখা করতে যাচ্ছি। জয়কান্তের সঙ্গে কি সম্পর্ক ছিল? জয়কামন জাস্ট আমার বন্ধু, কোনো বিজনেস সংক্রান্ত ওনার সঙ্গে আমার কোনো রিলেশন ছিল না। তোলাবাজির নেক্সাসের কথা বলা হচ্ছে। জীবনে কোনোদিন আমি তোলাবাজি করি, আমি ব্যবসায়ী, আমার বাবা সোনার দোকান, আমারও সোনার দোকান, আমি কোনোদিন তোলাবাজির সঙ্গে যুক্ত নেই। আজ পর্যন্ত একটাও কমপ্লেন কোনো থানায় আমার নামে তোলাবাজি নেই। আমরা দেখতে পাচ্ছি সোনা পাপ্পু বিশ্বজিৎ পোদ্দার তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদিকে গতকাল কালীঘাটের বাড়িতে জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি এবং কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল নেত্রী দলবদ্ধভাবে কাজের বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন, নির্বাচিত বোর্ড সহজে ভাঙা যায় না, তারপরও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারেন। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। 100 গণ্ডিও পার করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। নিজের কেন্দ্র ভবানীপুরে হেরেছেন খোদ দলনেত্রী। মুখ থুবড়ে পড়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরাও। এই প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে ফের ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল। রবিবার কালীঘাটে 20 জেলার জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজনীতিতে চড়াই উতরাই থাকবেই, সকলে একসঙ্গে কাজ করুন, দলবদ্ধভাবে থাকুন। ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত কর্মীরা আক্রান্ত তাদের পাশে থাকুন। সূত্রের খবর, তিনি আরও বলেন, জেলা পরিষদ নির্বাচিত বোর্ড, সহজে ভেঙে দেওয়া যায় না, তারপরেও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারে। সূত্রের খবর, দলের কর্মীদের চাঙ্গা করতে নিজেই পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে কলকাতায় তৃণমূলের অফিস রং করার কাজে হাত লাগাবেন তিনি নিজেই। সূত্রের খবর, ওই দিনই রাজ্যের সব জায়গায় তৃণমূলের অফিস রং করবেন নেতাকর্মীরা। রাজ্যে গোহারা হারের পর দলেরই একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন বীরভূমের হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ। একটা কথা অবশ্যই আমি বলবো, দলের মধ্যে কিছু গাদ্দার ঢুকে আছে, যাদের জন্য এ পরাজয় হয়েছে। সূত্রের খবর, রবিবারের বৈঠকেও সেই প্রসঙ্গ তোলেন কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এবং অন্য কারোর কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে জানান। যদি আমাদের দলের মধ্যে কোনো এ ধরনের বিষয় থাকে, সেগুলো আমরা লিখিত আকারে আমাদের দল নেত্রীকে, আমাদের দলের সাধারণ সম্পাদক, দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং আমাদের দলের নেত্রী আমাদের চন্দ্র ভট্টাচার্য মহাশয়কে লিখিত আকার দেওয়ার জন্য বলেছেন, সেগুলো আমরা লিখিত আকার দিচ্ছি। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতায় পুনর্নির্বাচন রয়েছে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। সূত্রের খবর, রবিবার কালীঘাটের বৈঠকে যাননি জাহাঙ্গীর খান। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।